রাজ্য রাজনীতিতে এখন এই মুহূর্তে চর্চার যা যা বিষয় আছে সেগুলো আপনারা সকালবেলা থেকেই জানেন বা আলোচনা বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখছেন শুনছেন। এখন অনেক বিষয়ের মধ্যে দুটো বিষয় আজকে আমরা আলোচনার জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা তুলে আনবো বলে আমি ঠিক করেছি এবং আমার টিম যারা কাজ করছে এই অনুষ্ঠানে তারা ঠিক করেছেন। এক হচ্ছে তৃণমূলের নবজন্ম। তৃণমূল কংগ্রেসের একটা নতুন জন্ম হয়েছে যেখানে 60 জন বিধায়ক রয়েছে। 58 জন অলরেডি তাদের কনসেন্ট দিয়েছেন, 2 জন এখনো পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে অর্থাৎ বিরোধী দলনেতার কাছে চিঠি দেননি, মানে তারা চিঠি জমা দেননি, মৌখিক কনসেন্ট করেছেন। গতকাল পর্যন্ত 58 জন ছিলেন। আরেকটা দিকে 20 জন বিধায়ক রয়েছেন যারা জিতেছেন এবং তাদের কে লিডার সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে 60 জন কেন 80 জনের থেকে ভেঙে আসলেন? আকার ইঙ্গিতে সবাই যা বলছেন আমরা সব জানি। আজকে আলোচনার টেবিলে আরো বিশেষ করে আলোচনা করব। 1 নম্বর বিষয় এটা নিয়ে আলোচনা করব। আমি ধরে নিচ্ছি তৃণমূলের নবজন্ম যারা বলছেন যে তারা ডেমোক্রেটিক ফর্মে একটি বিধানসভার সংসদীয় গণতন্ত্র মেনে তারা কাজ করবেন, তারা কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করবেন, তারা বিরোধী নেতা আপনার বিরোধী নেতার নেতৃত্বে তারা কি করবেন, তারা দল পরিচালনা করবেন তাদের ওই 60 জন বিধায়ক নিয়ে, এবং তারা চিফ হুইপ যিনি হয়েছেন তারও নেতৃত্ব আখরুজ্জামান তিনি নেতৃত্ব দেবেন। 4 জনের একটা কমিটিও তৈরি হয়েছে, সেক্ষেত্রে তারা লিড করবেন। তো এই সব জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কি তাহলে নতুন একটা ডেমোক্রেটিক ফর্মে আসবেন? আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এই যে 60 জনের যে বিধায়কের দল বা ব্লক বলতে পারেন, তার প্রধান পরামর্শদাতা অর্থাৎ চিফ অ্যাডভাইজার রাখবার জন্য অনুরোধ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও আমার জানা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই 60 জন বিধায়ককে নিয়ে তিনি কিছু বলেছেন কিনা বা তিনি চিফ অ্যাডভাইজার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কিনা, নাকি তিনি ওই বাকি 20 জনের সঙ্গে রয়েছেন। তাদের নেত্রী কি মমতা ব্যানার্জি 20 জনের নাকি 60 জনের, এটা এখনো জানা বাকি। এটা আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করবো আজকের প্যানেল থেকে। দ্বিতীয়ত আরেকটি বিষয়, আমি আজকে সকাল থেকে বাংলাদেশের অনেকগুলো যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের বক্তব্য শুনেছি। তো তারা অনেকেই ব্যাখ্যা করছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলাটা ঠিক হয়নি, কারণ বাংলাদেশের অশান্তি বাড়ছে। আপনাদেরকে একটু দেখানো দরকার যে গতদিন ওয়াই চ্যানেলে বসে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কি বললেন যেখানে বাংলাদেশ অশান্তি উত্তেজনা বাড়ার মতো একটা পরিবেশ তৈরি হলো। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলাদেশের একের পর এক ব্লগারের তাই নিয়ে ব্লগ তৈরি করতে হলো, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের তাই নিয়ে কথা বলতে হচ্ছে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনাই, শুনুন। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার। অনেকটা মানে আসলে লক্ষ্মীর ভাণ্ডারের পর হচ্ছে হৃদয় ভাণ্ডার। হৃদয়টা অনেকটা একটা বড় ব্যাংকের মতো আর কি, অনেক কিছু জমা রয়েছে। কারোর ফিক্সড ডিপোজিট রয়েছে, কারো কারেন্ট ডিপোজিট রয়েছে।
বিরাট বড় একটা ভান্ডার। কিন্তু আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলতে গেলেন কেন? বাংলাদেশের ব্লগাররা যেটা প্রশ্ন করছেন আমার খুব ভালো লাগলো, যে সত্যি যদি উনি জানেন কিছু, তাহলে উনি এতদিন কেন লুকিয়ে রেখেছিলেন? আজকে উনি বলে বাংলাদেশের ইন্টারনাল স্টেবিলিটি নষ্ট করতে চাইছেন কেন? এটাও বলছেন যে একাধিক ব্যক্তি আছে যারা বাংলাদেশের বিভিন্ন সময় বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম করেছে, আন্দোলন করেছে, তারা কলকাতা থেকে পাসপোর্ট তৈরি করে তারা বিভিন্ন বিদেশে চলে গেছে। এই দেশের থেকে তারা কাগজপত্র তৈরি করেছে, এই দেশের মাটিকে তারা ব্যবহার করেছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ক্ষেত্রে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করলেও উনি ওসমান হাদির মৃত্যুর কথা বলতে চেয়েছেন, কারণ সম্প্রতি এই রাজ্যে এসটিএফ এর হাতে গ্রেপ্তার হওয়া আসামি বলতে গেলে একমাত্র ওসমান হাদি, যার মৃত্যু গত ডিসেম্বরে হয়েছিল, তার যে যারা খুনি তাদের কথাই উনি বলতে চেয়েছেন। এই ওসমান হাদিকে আমি শুনেছি, ওনার অনেক বক্তব্য শুনেছি, কিন্তু এই ওসমান হাদি কি খুব ভারতপ্রেমী ছিলেন? ভারতপ্রেমী ছিলেন কি আমি জানি না, কিন্তু ওনার একটা বক্তব্যে আমি শুনছিলাম যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতের মুন্ডপাত করা। গোপালগঞ্জ বলে একটা বাংলাদেশ আছে, গোপালগঞ্জকে ধ্বংস করে দেওয়ার মতো বাইট আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ায়। আমি কাউকে ক্রিটিসাইজ সেইভাবে করতে চাই না, কিন্তু আসুন আজকে আমরা আলোচনায় থাকবো। যারা আমাদের সঙ্গে রয়েছেন এই দুটো বিষয়ে আলোচনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষমেশ দেশ বিরোধী কাজ করে ফেললেন? এই বক্তব্য রেখে এই আলোচনা আমরা থাকবো। আমার সঙ্গে রয়েছেন আজকে দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র। অধ্যাপক সরকারকে আমি স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান জাতীয় কংগ্রেসের নেতা শক্তি মৈত্র, আমি শক্তিদাকে স্বাগত জানাই। অত্যন্ত কনিষ্ঠ এবং আমার সঙ্গে থাকা ছাত্র নেতা, তৃণমূলের সমর্থক দেবজিৎ ধর আমার সঙ্গে রয়েছেন, দেবজিৎকে স্বাগত জানাবো। আর আমাদের সঙ্গে আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং, যিনি তাকেও আমি স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। ম্যাডাম, আমি কলকাতা থেকে বলছি, আপনাকে আমি টিভিতে দেখতে পাচ্ছি, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনি আমাকে প্রথম বলুন আগে, আমি রিঙ্কু চ্যাটার্জি সিংয়ের কাছেই যাব। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য নিয়ে আপনি সোচ্চার হয়েছেন এবং আপনি আইনগত রাস্তায় হেঁটেছেন, আইনের পথে গেছেন, এর কারণ কি? আপনার এই বক্তব্য শুনে কি মনে হয়েছিল? আমি প্রথম আপনার প্রতিক্রিয়া দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। নমস্কার আমার তরফ থেকে আপনাদের সবাইকে। অ্যাকচুয়ালি যখন আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রী যেই বার্তাটা 2 তারিখে দিয়েছে রানী রাসমণি অ্যাভিনিউতে, সেটা দেশের ইন্টিগ্রিটি, সার্বভৌমত্বকে অ্যাফেক্ট করেছে। এটা ক্লিয়ারলি দেশদ্রোহিতার মামলা। উনি যেইভাবে ভারতের কনফিডেন্সিয়াল ম্যাটারকে উনি ডিসপার্স করেছেন, পাবলিক ডোমেনে দাঁড়িয়ে কনফিডেন্সিয়াল ওথ ব্রিজকে লঙ্ঘন করেছেন, এটা ইউপিএ অ্যাক্ট হতেই হবে। উনি ভারতের সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটি, ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সৌহার্দ্যপূর্ণ রিলেশন, বন্ধুত্বপূর্ণ রিলেশনকে অ্যাফেক্ট করতে পারে না, প্রভোকেশন করতে পারেন না, ইনস্টিগেট করতে পারেন না। আর এইভাবে একটি পার্শ্ববর্তী দেশের তার রাজনৈতিক একটি হত্যাকাণ্ডকে আমাদের দেশের হত্যাকাণ্ড বলে চালিয়ে আমাদের দেশকে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের দেশকে বিশ্বের দরবারে হিউমিলিয়েশন করতে পারে না। যখন উনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিয়েছিলেন, সেই শপথের মধ্যে একটি শপথ এটাও ছিল, উনি অ্যাজ এ চিফ মিনিস্টার উনি দেশের অভ্যন্তরীণ বিষয় সিক্রেসি মেনটেন করবেন, দেশের সার্বভৌমত্ব সম্মানকে অক্ষুণ্ণ রাখবেন। উনি প্রথম শর্তটাই লঙ্ঘন করেছেন। উনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যে সংখ্যালঘু ভাইরা আছে তাদের জীবনকে সংকটে ফেলে দিয়েছেন। না বাংলাদেশ সরকার বলেছে যে ভারতবর্ষ হাদির মৃত্যুর জন্য দায়ী, না ভারতবর্ষ এটাকে অ্যাকসেপ্ট করেছে, না হাদির পরিবার ব্লেম করেছে। তাহলে উনি এই নোংরা মন্তব্য করে ভারতবাসী হিসেবে ভারতবর্ষকে বিশ্বের দরবারে কি প্রমাণ করতে চাচ্ছেন? উনি এই যে অস্থিরতা তৈরি করছে ভারতবর্ষে, এটার একটাই সাজা, সেটা ইউএপিএ অ্যাক্ট। আর উনাকে ফ্রিডম অফ স্পিচের বাউন্ডারি দেখাতে হবে। আর উনাকে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্রের উপরে কেউ নেই, না ব্যক্তি না দল, উনাকে এটা বোঝাতে হলে, উনাকে লিমিট বোঝাতে গেলে আইনের এই ধারাগুলি 152, 352, 353, 153A, 191, 192, 196 আর কনফিডেন্সিয়াল অ্যাক্ট 3, 5, সেকশন 3, 4 and 5
এই সব ধারাতে ওনাকে অ্যারেস্ট করে ওনার সাথে এই যে বিএনএসের এই দণ্ডনীয় অপরাধগুলোর সাজা ওনাকে পেতে দিতে হবে। তাহলেই মনে হবে যে রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ছেলেখেলা করা উচিত না। সে ফরমার চিফ মিনিস্টার হোক, চাই আপনার আমার মতন সাধারণ ব্যক্তি বিশেষ হোক, চাই আইনজীবী হোক। আপনি আপনি এই জন্যই আপনি আপনি কোথায় মামলা করেছেন এবং সেই মামলা গৃহীত হয়েছে কিনা আমাকে এই ব্যাপারটা একটু জানান। মানে এই মামলা গ্রহণ করা হয়েছে কিনা বা এর শুনানি নিয়ে কি বলেছেন কোর্ট, আমি এটা একটু জানবো আপনার থেকে। আমি উনি তো 2 তারিখে আপনার রানী রাসবিহারী সরণিতে প্রতিবাদ মঞ্চে ওয়াই চ্যানেলে উনার মন্তব্য রেখেছিলেন। আমি কালকে সকালবেলা গিয়ে আমাদের শিলিগুড়ি সাইবার ব্রাঞ্চে গিয়ে এই এফআইআরটা করি। আপাতত এই এফআইআরটা জিডি হিসাবে নাম হয়েছে, 2 দিনের মধ্যে এটা কনভার্ট টু এফআইআর হবে। আর এই এফআইআরে স্পেসিফিক্যালি একজন আইনজীবী আর ভারতবাসী হিসাবে আমি যেটুকু আজ পর্যন্ত আমি যেটুকু বুঝেছি, ল পড়ে ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করলে যা যা আইন বা রক্ষা না করলে যা যা আইন লাগু হতে পারে, সেই সমস্ত কিছু পড়ে ভালো করে বুঝে আমি এই এফআইআরটা করেছি। আর আমি আশা রাখি আমাদের শিলিগুড়ি সাইবার থানা এটাকে খুব তাড়াতাড়ি কনভার্ট টু এফআইআর করবে। আর আমি উচ্চ আদালতে যাব, এই আমাদের যে বহিষ্কৃত ফরমার চিফ মিনিস্টার আছে তাকে আইনের আওতায় এনে তাকে অ্যারেস্ট করানোর প্রক্রিয়া আমি শুরু করব। না, এ তো আপনি ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্ক বলছেন। আজকে বাংলাদেশের রিঙ্কি দেবী, বাংলাদেশের ব্লগাররা বলছে যে তাদের দেশের যে স্টেবিলিটি, অর্থাৎ নতুন তারেক রহমান সরকার আসার পর বাংলাদেশ তো ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে, সেই ক্ষেত্রেও একটা আনস্টেবল কন্ডিশন তৈরি করবার মতোই বক্তব্য। আপনার কি মনে হয় যে পাশের দেশ, আপনি তো একজন ভারতীয় হিসাবে আপনি বলছেন যে ইন্টিগ্রিটি বা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আপনি স্টেপ নিয়েছেন, আপনার কি মনে হয় এই বক্তব্য বাংলাদেশেও চাঞ্চল্য তৈরি করবে বা সংখ্যালঘু ভাইদের কাছে ভারত সম্পর্কে ভাবমূর্তি বা তাদের নিজেদের দুটো বিভিন্ন পক্ষ আছে সেখানে, তাদের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে? দেখুন, যখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর টর্চার হয় তখন ভারত তাদের ইন্টারনাল ম্যাটারে ঢুকবে না বলে বিকল্প একটা পদ্ধতি চালু করে সিএএ দিয়ে, যাতে সিএএতে তারা এদেশের সিটিজেনশিপ পায়। সেখানে সংখ্যালঘুরা আজও সেখানে সার্ভাইভ করছে। সংখ্যালঘু হওয়ার অপরাধে দৈনন্দিন তাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। সেখানে যদি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে এক্স সিএম, সে যদি বলে তোমাদের দেশের জামাতি গোষ্ঠীর যে লিডার ছিল, নিষিদ্ধ জামাতি গোষ্ঠীর যে লিডার ছিল, তাকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আমার সামনে থেকে ছিনিয়ে নিয়ে, মেঘালয় থেকে ছিনিয়ে নিয়ে আমার এসটিপির হাত থেকে নিয়ে গিয়ে তাকে খুন করেছে, এটা সংগঠিত হত্যা, ভারত সরকারের দ্বারা সংগঠিত হত্যা, এটা কোনো রাজনৈতিক হত্যা বাংলাদেশের নয়। তাহলে সেখানকার কট্টরবাদী মৌলবাদীদের হাতে এক প্রকার অস্ত্র তুলে দেওয়া, আর এই অস্ত্রের প্রতিফলন কার উপরে উঠবে? আমার আপনার উপরে না, কারণ আমরা আমাদের দেশে একদম সুরক্ষিত আছি মোদিজির হাতে বা নতুন সরকারের হাতে। কিন্তু এখানে উঠবে, সেই প্রতিফলন উঠবে আমাদের যে 1 কোটি সংখ্যালঘু ভাই বোন আছে বাংলাদেশে, তাদের উপরে উঠবে। কট্টর মৌলবাদীদের অত্যাচার তাদের উপরে বাড়বে। আর সেখানে যে নতুন তারেক রহমানের যে সরকার হয়েছে, সেই সরকারকে তারা টার্গেট করবে। ভারতের সাথে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক আবার তলানিতে যাবে। আর তার এফেক্ট কিসে পড়বে? তার এফেক্ট আমাদের যেটা বিন্দেশ আমাদের চলে, আমাদের বৈদেশিক যে নীতি চলে, তার উপরে পড়বে। আমাদের যে ডিলিং হয়, ট্রিটি হয়, তার উপরে চলবে। শুধু তাই না, একদম আপনি ঠিক বলেছেন যে এর ফলে কিন্তু একটা আনস্টেবল কন্ডিশন তৈরি হবে এবং তাতে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুরা, মানে হিন্দু সম্প্রদায় বা অমুসলিম সম্প্রদায়ের মানুষেরা, যারা হয়তো তারা কোনোভাবে ভারতের সঙ্গে যুক্ত, সেই ব্যাপারে মানে অ্যাকচুয়ালি বাংলাদেশের সংখ্যালঘু মানেই তারা তাদেরকে ভারতীয় মনে করে। দেখা যাচ্ছে তারা ইনবর্ন হয়তো বাংলাদেশি, কিন্তু ভারতীয়, তাদের উপর অত্যাচার বাড়বে এবং যে সমস্ত ট্রিটিগুলো রয়েছে, আন্তর্জাতিক যে সম্পর্কগুলো রয়েছে, সেটাও তলানিতে ঠেকতে পারে। একটা বিরাট লার্জ পার্সপেক্টিভে এই বক্তব্য ব্যাডলি এফেক্টেড হতে পারে। একটা বিরতি নেব, বিরতির পর ফিরে দেবজিৎ কি বলছে শুনবো, দীপঙ্কর সরকার বিজেপি মুখপাত্র এবং শক্তিদা তিনি বা কি বলছেন। আমি রিঙ্কুদেবকে বলবো আমাদের সঙ্গে থাকবার জন্য, তারা কি বলেন, এরপর আবার আপনার কাছে আমরা ফিরবো। দ্রুত ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, দেবজিতের কাছে যাব। দেবজিৎ, তোমার কি মনে হয় যে তোমাদের নেত্রীর এই বক্তব্য
দলকে মানে দেশকে বিপাকে ফেলতে পারে? বাংলাদেশে যারা বসবাসকারী সংখ্যালঘু রয়েছেন তাদের বিপদ বাড়তে পারে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে? নমস্কার, সিএন নিউজের সকল সদস্য থেকে শুরু করে এখানে যে সকল প্রতিনিধিরা উপস্থিত আছেন সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটা বলছেন বা আইনজীবী বলুন বা বিজেপির কর্মীরা বলুন বা বিজেপির নেতা নেত্রীরা বলুন, যে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশদ্রোহী কথা বলেছে বা আপনারা এফআইআর করে দিন। মানে তোমার কি মনে হয় কে কি বলছে সেটা বাদ দাও, মানে ধরো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আপনি কাকে দিয়ে খুন করিয়েছেন আমি জানি না, আমার তো হৃদয় একটা মানে বড় একটা এনসাইক্লোপিডিয়ার মতো, আমি সব গোপন করে রেখে দিয়েছি, মানে আমাকে চাপ দিলে তুমি সব এখানে জানতে ঠিক পারবে। কোন জায়গাটা দেশ বিরোধী কথা বলেছে বা ঠিক কোন জায়গাটার উপর এফআইআর হওয়া উচিত একটু দেখালে খুব ভালো হয়। কোন না, মানে জায়গাটা ধরো উল্লেখটা ওসমান হাদির মৃত্যুতে উনি নাম বলছেন উল্লেখ করেছেন কাকে দিয়ে খুন করিয়েছো, তুমি কি আরেকবার শুনবে ওনার বার্তার কি আরেকবার না শুনবে? ওনার উনি যেটা বার্তাটা বলেছেন। আমরা সকলেই জানি, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মানুষই ওনার বার্তাটা শুনেছি, সবাই জানি। এখানে তার যারা তুমি এফআইআর করার জায়গাটা খুঁজে পাচ্ছ না? না না এফআইআর কি হিসাবে করা হয়েছে? আজকে তো বিজেপি কথায় তো এফআইআর হয় না, বা কোনো আইনজীবী যদি মানুষের তো চামড়ার মুখ, মানুষ যা ইচ্ছা বলতে পারে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি বলছেন আপনি কাকে দিয়ে খুন করিয়েছেন আমি সব জানি। তোমার কি মনে হয় বক্তব্যটা খুব রেলিভেন্ট বা উপযুক্ত বক্তব্য? তোমার কি মনে হয়? মানে তুমি তো একজন ছাত্র, নিশ্চিতভাবে তুমি পড়াশোনা করে আজকে কলেজে পড়ছো বা স্টুডেন্ট ইউনিয়ন করছো, হোয়াট এভার ইউ আর ডুইং, এটা কোনো প্রবলেম নয়, কিন্তু তুমি বলছো যে কাকে দিয়ে ভারত খুন করিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী খুন করিয়েছে, এটা আমরা জানি। এরকম ভাবে উনি কখনোই উল্লেখ করেনি। আপনি ভিডিওটা চালিয়ে দেখেন। আরেকবার আমি শোনাই, যখন দেবজিৎ অনুরোধ করছে আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ওয়াই চ্যানেলের ওই আন্দোলন মঞ্চ থেকে কি বলেছিলেন আরো আরেকবার আমরা শুনবো। বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার। মনে হলো তোমার শুনে? বারবার উল্লেখ করছে ওনার কথার মধ্যে আমি দেশকে ভালোবাসি, আর এখানে দেশ বিরোধী আমি কথা দেখতে পাচ্ছি না। এখানে উনি দেশকে ভালোবাসে বা নিজের বাংলাকে বা নিজের রাজ্যকে ভালোবাসে। উনি জানে যদি বাংলাদেশে কাছে কোনো তথ্য কোনোদিন পৌঁছায় বা কোনো রকমভাবে ওরা জানতে পারে, এতে শুধু তো ভারতবর্ষের ওপর আঘাত বা হানি আসবে না, আগে বাংলার ওপর আসবে। তাই জন্য উনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ওপর সতর্কতা দেখিয়ে বা কি হতে পারে সেটার জন্য আমাদের ভারতবর্ষের সরকার গভর্নমেন্টকে সতর্ক করেছে। হোম মিনিস্টার তথা প্রধানমন্ত্রীকে সতর্ক বার্তা দিয়েছেন এটা, আর নাম একবারও বলছে না, বলছে কি আমি দেশকে ভালোবাসি, দেশের স্বার্থে বলবো না। এটা আপনি দেখেন ভিডিওতে বারবার একটা কথাই বলছে, দেশের স্বার্থে বলবে না, কিন্তু উনি পরিষ্কার বলে দিচ্ছেন যে তুমি কাকে দিয়ে খুন করিয়েছো আমি সব জানি, কিন্তু উল্লেখ করেনি। তার মানে তুমি এখানে কোনো ত্রুটি বা ভুল খুঁজে পাচ্ছ না। আর যদি হয় তাহলে এফআইআর কপি দেখান, এফআইআর কি হিসাবে, এখন উনি নিজেই বললেন, উনি তো বললেন যে জিডি হিসাবে গ্রহণ করা হয়েছে, দিন দুয়েকে এটাই হয় ন্যাচারাল, এই ধরনের কেসগুলো জিডি হিসাবে রিসিভ হয়েছে, পরবর্তীকালে এফআইআর কনভার্ট করা যায়। তাহলে আগে হোক। বেশ, দীপঙ্কর দা দেখুন, পিতামহ ভীষ্ম সরাসরি যে একটা কথা বলেছিল, কোন দিক দিয়ে শুরু করব তা মহাভারতের ভীষ্ম বলেছিলেন যে না দেশ বড়, মানে না পরিবার, না পুত্র, না কোনো কিছু, সবার আগে দেশ। আর ভারতবর্ষের সংবিধানে সেটাকেই মেনে সংবিধানকে মূল মন্ত্র হচ্ছে পড়ে, এবং সংবিধানে যে জনপ্রতিনিধি হয় তারা যখন শপথ গ্রহণ করে তখন সংবিধানের নামে শপথ গ্রহণ করেন যে সংবিধানের যে পবিত্রতা সেটা রক্ষা করবেন। বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী
তিনি অস্বীকার করতে পারেন না সংবিধানের হাত দিয়ে শপথ নিয়েছিলেন দেশের নিরাপত্তা এবং ইন্টিগ্রিটি এবং দেশের সার্বভৌমত্বের প্রতি তিনি কোনো এমন কথা বলবেন না যেটা দেশের পরে ক্ষতিকর হবে। একটা না, আপনার এই বক্তব্য মানে কি আমি মনে আপনার হচ্ছে? আমি এই কথা বক্তব্যের আমি আপনার মধ্যে- সব করা পয়েন্টে হ্যাঁ, উত্তর দিচ্ছি। হ্যাঁ। আপনি দেখুন আমার মূল কথা হচ্ছে কি, দেখুন আমরা বারবার বলেছি যে মমতা ব্যানার্জি ভারত বিরোধী, কারণ ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পান কাশ্মীরের জঙ্গি এসে লুকে থাকে। আপনারা দেখতে পেয়েছেন একের পর এক বিদেশি জঙ্গিরা এ দেশে সাফল্য পায়। বাংলাদেশে হত্যাকারীরা, মুজিবের হত্যাকারী এই পশ্চিমবাংলায় বলে ছিল 26 বছর। তখন বলেছিলাম দেশদ্রোহী, আজকে পরাজয়ের পর 2 তারিখে প্রমাণ হলো তিনি ভারতবর্ষে থেকে বাইরের দেশের স্বার্থের কথা বলেন। দ্বিতীয় কথা, এই কথা বলেছে আজকে জানেন আমরা যারা ওপার বাংলার নারীর মূলে আছি, ওপার বাংলায় প্রতিটা দিন হিন্দুদের উপর অত্যাচার, হিন্দু নারী ধর্ষণ হতে কোনো বিচার পায় না, হিন্দু হওয়ার সুবাদে কোনো বিচার নেই। আজকে তাদের বাড়ি ঘর ধরে নতুন করে অগ্নিসংযোগ শুরু হয়েছে। এই জামাত এনসিপি তারা নতুন করে হিন্দুদের উপর আক্রমণ করছে, সনাতনীদের উপর আক্রমণ করছে বাংলাদেশে। এই মমতা ব্যানার্জি না মমতাজ বেগমের কথার জন্য বলতে বাধ্য হচ্ছে, কারণ তিনি যে কথাটা বলেছেন সনাতনীরা যাতে ওসে না থাকতে পারে তার জন্য আজকে এই অত্যাচারটা একটু ঘুরিয়ে দেওয়া, ওখানে তাদের উপর অত্যাচার। কারণ 3 নম্বর পয়েন্ট, এতদিন বর্ডারে কাঁটাতার ছিল না, যখন তখন আসতে পারত, এসে এখানে জঙ্গিগিরি কাজ করে এখানে খেয়ে পড়ে বেঁচে এই পশ্চিমবাংলাকে শেষ করার সাথে ভারতবর্ষকে দখল করার, আমি আগের দিন বলেছিলাম গজওয়াতুল হিন্দ, ভারতবর্ষকে দখল করার যে বিনা যুদ্ধে দখল করার চক্রান্ত, সেটাকে সফল করার জন্য এই মমতাজ বেগমের দরকার ছিল, সেটাই তিনি করেছিলেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই সনাতনীদের আক্রমণের সাথে সাথে আজকে জামাত এনসিপি এরা কারা? এই যে আপনার বলি যে ওসমান হাদি মারা গেছে, সে একটা ম্যাপ তৈরি করেছিল, সেই ম্যাপটা হচ্ছে কি উত্তরপূর্বে এই যে আমাদের চিকেন নেকটাকে কেটে দিয়ে পুরো বাংলাদেশটাকে পশ্চিমবাংলাকে ঢুকিয়ে নিয়ে পশ্চিম বাংলাদেশ বানানোর যে চক্রান্ত, বৃহত্তর বাংলাদেশ, সেই ম্যাপটা এই ওসমান হাদি প্রথম নিয়ে আসে। এবং ওসমান হাদি, আমি ছেড়ে দিলাম ওসমান হাদি মারা গেছে, তার দেশের আভ্যন্তরীণ কিছু না, কিন্তু ওনার নাম কিন্তু কখনো মমতা ব্যানার্জি উল্লেখ করেন। আরে ওসমান হাদির নাম বলবে কি করে? উনি তো টাকা খেয়ে বসে আছেন ওদের কাছ থেকে। আজকে জামাতকে হাওয়া দিচ্ছেন, এনসিপি হাওয়া দিচ্ছেন এখানে বসে, যে জামাত এনসিপি ও দেশে একটা বিশৃঙ্খলা করে হিন্দুদের উপর আক্রমণ করতে পারে, হিন্দুদের বাড়ি ঘরদোর, মেয়েদের সন্তান নষ্ট করতে। চতুর্থত যে বিষয়টা সব থেকে একটা বড় বিষয়, এখানে যে ওসমান হাদিকে মেরেছিল কে? ফয়জাল। শুনে রাখুন, ফয়জাল ওসমান হাদিকে হত্যা করেছিল। ফয়জাল হত্যা করার কারণ কি ফয়জাল নিজে বলেছে, আমরা বলছি না। ফয়জালের এটা দেখে নিন। আমি কিন্তু আবার বারবার করে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথাও ওসমান হাদির নাম উল্লেখ করেনি। আপনি ফ্যাক্ট অনুযায়ী আনতে পারেন। ওসমান হাদির নাম বলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী কাকে ফোন করে বলেছে ডিসেম্বরের কোথায় ঘটনা ঘটেছে সবগুলো তো তাই। মানে ঘটনার সঙ্গে লিংক এটুকু যে এসটিএফ অ্যারেস্ট করেছে, ওনার নাম পেটে আছে। উনি বলে দেবেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধমকাচ্ছেন, ভারত সরকারকে ধমকাচ্ছেন। এবং এই ফয়জাল নিজে পরবর্তীকালে এফবি মানে ফেসবুকে লাইভ এসে বলেছেন যে আমি ভারতবর্ষে নেই, আমি এখন দুবাইতে আছি, আমার সাথে টাকা পয়সার ভিতরে আমার টাকা পয়সার গণ্ডগোলের জন্য আমি ওসমান হাদির সাথে আমার এই ঘটনা ঘটেছে। এবং যেখানে ঘটনা ঘটেছে গুলি মেরেছে তারা গেছে, সিসিটিভি ফুটেছে। মমতা ব্যানার্জি এখানে বসে বাংলাদেশে কেউ হত্যা হলো সেটা নিয়ে এই দেশের মধ্যে বসে কেন এই কথা আলোচনা করছেন? তার কারণ মমতা ব্যানার্জির দলের এতদিনের ফান্ডিংটা মিডল ইস্ট থেকে হতো, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। এবং মিডল ইস্টের টাকায় তিনি এখানে থেকে সনাতনীদের ধ্বংস করতেন, এরকম একটা কথা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া এসেছে, সেটাকেই আজকে পূর্ণতা দিয়ে দিল এই কথাগুলো বলে, তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে। এবং দেশদ্রোহিতার বিষয়টা আসছে, দেশদ্রোহিতা এরকম কথা বলা, উনি শুধু কেস করেছেন আমরা জানি, নিশ্চয়ই আইনের রিঙ্কু দিদি যে কথা বলেছেন আমি তাকে মানে পুরো মাঠটা সমর্থন করছি। মানে রিঙ্কু দেবী হচ্ছে সাইবার ক্রাইম থানায় জিডি করেছেন, হয়তো উনি আইনি পথে যেতে পারেন হয়তো। আপনাকে আমি বলে রাখছি, সাইবার ক্রাইম একটা বলেছে, আপনি আগামী দিনে দেখবেন মমতা ব্যানার্জির এই বক্তব্য নিয়ে মমতা ব্যানার্জিকে শ্রীঘরে যেতে হবে, কারণ তিনি দেশের সাথে গদ্দারি করেছেন। বেশ, আমি শক্তিদার কাছে আসি। শক্তিদা, এই ধরনের বক্তব্য আকার ইঙ্গিতে অনেকটা বুঝিয়ে দেওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা দেশের থেকে ফোন করে কে কি বলেছে এই ব্যাপারগুলো সামনে আনা কি অত্যন্ত প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক, কি আপনার কি মনে হয়? অবশ্যই অপ্রাসঙ্গিক। কারণটা হচ্ছে এই যে, এবং উনি বলছেন যে এতদিন আমি জিতেছিলাম বলিনি, এখন হেরে মানে যে অত্যাচার হচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি। বলতে দাও। উনি সংবিধানকে শপথ নিয়ে
উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, 3 বার উনি মুখ্যমন্ত্রী ছিলেন। এবারে জনগণের রায় উনি নির্বাচনে পরাজিত হয়েছেন। পরাজিত হওয়ার পরও উনি স্বীকার করছেন না যে উনি পরাজিত হয়েছেন। আজকে যে কথা ওয়াই চ্যানেলে সেদিন গত 2 তারিখ সম্ভবত 2 তারিখে যে কথাটা বলেছেন যে আমার হৃদয় হচ্ছে তথ্য ভাণ্ডার। আজকে ন্যাশনাল ইন্টিগ্রিটি, সোভারেনিটি, এই যে কথাগুলো সংবিধানে লেখা আছে, সে আজকে তারেক আনোয়ারের নিয়ে যখন বাংলাদেশ আস্তে আস্তে একটা ছন্দে ফিরছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমান, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির এই উক্তিটা সেখানে নতুন করে আগুন জ্বালাবার পক্ষে যথেষ্ট। এবং এবং উনি এটাও বলছেন যে আমি জানি যে এটা বললে বাংলাদেশে আবার আন্দোলন শুরু হবে। না, উনি এই কথাও বলছেন যে আমার প্রতিবেশী রাষ্ট্র। একটা কথা যে আজকে যখন আমি সংবিধানকে সামনে রেখে ওত নিই, তখন আমার প্রথম কথাটাই থাকে যে দেশের স্বার্থে আমি কোনো গোপন কথা পাবলিক ডোমেইনে আনবো না। এবং উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ভালো কি মন্দ সেটা পরের ব্যাপার। স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে ফোন করে কি বলেছেন, আজকে উনি কেন ব্যাখ্যা দিচ্ছেন? ঠিক, উনি তো যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই বলতে পারতেন। আজকে প্রধানমন্ত্রী যদি কোনো কথা আমাকে ব্যক্তিগতভাবে বলে, যেটা আমার মনে হয় যে আমার প্রতিবাদ করা উচিত, আমি ক্ষমতায় থেকে প্রতিবাদ করলাম না, আমি ক্ষমতাচ্যুত যখন হলাম তখন প্রতিবাদ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটাই এই। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ধরে ওঠেন ঠিক তাকেই পেছন থেকে কামড়ে, তার সঙ্গে বেইমানি করে একের পর এক, প্রথমে সিপিএম তার আবার নাম করে আমাদের সঙ্গে হাত মেলালেন। আমাদের সঙ্গে হাত মিলিয়ে আমরা অনেক স্বার্থত্যাগ করে আমরা তাকে ক্ষমতায় আনলাম, মাত্র 8 মাস ক্ষমতায় ছিলাম। তারপর কংগ্রেসের নেতা নেত্রীদের কেসের ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় পার্টি অফিস দখল করে, বিভিন্ন জায়গায় কর্মীদের মারধর করে কংগ্রেসকে শেষ করলেন। তারপর শেষ করে এখন উনি বলছেন যে বাম, অতি বাম এবং কংগ্রেস সবাইকে উনি এক ছত্রে এনে উনি আজকে আবার নতুন করে ইন্ডিয়া একটা নতুন দল তৈরি হবে, গ্রেট অ্যালায়েন্স, যার প্রধান হবেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, শুধু তাই না, আজকে একটা কথা যে যখন পতনটা হলো, আজকে ওনার খুব খারাপ লাগছে, খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু যেদিন ওনার ভুলে, অতীতকে কখনো ভুলতে নেই। দম্ভের অধিকার, দম্ভের অহমিকা, ক্ষমতায় থেকে উনি মনে করতেন উনি যা বলবেন সেটাই শেষ কথা। উনি গান্ধারীর মতো চোখে কালো রুমাল বেঁধে অভিষেক। না, এটা তো আমি পরে আসছি এই ইস্যুতে, যে নব্য তৃণমূলের জন্ম হলো সেটা নিয়ে নিশ্চয়ই। তাহলে এইখানে একটা কথা বলি যে আমি শেষ করব, এফআইআর যেটা জিডি হয়েছে সাইবার ক্রাইমে, সেটা 1-2 দিন পর কনভার্ট হয় এফআইআর, এবং তারপর বিএনএস এর যে ধারায় তাকে সিগরে থাকা উচিত। কারণ অভ্যন্তরীণ দেশের কোনো কথা, সে রাজনীতি আমরা করব, ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দলের অস্তিত্ব আছে, ছিল এবং থাকবে, কিন্তু আমার দেশ অবশ্যই সবার আগে, যেটা দীপঙ্কর দাও বলল যে দেশ হচ্ছে সবার আগে, তারপর হচ্ছে দল, তারপর সবকিছু। একদম তাই। আমি রিঙ্কি দেবীকে বলবো সঙ্গে থাকবার জন্য, তার কারণ আমরা এর পরে অংশে এসে আমরা আলোচনা করবো এই যে নতুন তৃণমূলের জন্ম, এই বিষয়ে আপনার মতামত জানতে চাইব। 60 জন বিধায়ক একদিকে, 20 জন বিধায়ক আরেকদিকে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তো ডেফিনেটলি চেয়ারম্যান, উনি যদিও সমস্ত কমিটি ভেঙে দিয়েছেন, অলরেডি সমস্ত কমিটি ভেঙে দিয়েছেন, হয়তো উনি এখনও চেয়ারম্যান আছেন এই কনস্ট্রাকশানে। পাশাপাশি তিনি কোন দিকে থাকছেন, বা এই যে নতুন তৃণমূলের জন্ম হলো, এই তৃণমূল নাকি পুরনো তৃণমূল, এটা কনফিউশন, এই জায়গাটা কীভাবে দেখছেন? আমি আসবো, তোমার কাছ থেকে আসবো, একটা বিরতি নিয়ে নিই। আমি এই ইস্যুতে, এই পার্সপেক্টিভে তোমার একটা বক্তব্য আমি শুনবো। রিঙ্কু দেবী যেহেতু রয়েছে, আমি শুনবো। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমরা ফিরে আসলাম আলোচনায়। আমি এর মধ্যেই যে খবর পাচ্ছি, এখন এই মুহূর্তে আমরা বিরতিতে ছিলাম, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে শুধুমাত্র শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় রিঙ্কি চৌধুরী সিং অভিযোগ করেননি, ইমিডিয়েট লালবাজারে অভিযোগ জমা পড়েছে। আমরা জানতে পারছি অখিল ভারত হিন্দু মহাসভা, তাদের তরফে লালবাজারে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিন দেশে খুনের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ওয়াই চ্যানেলে যে মন্তব্য তিনি গত দুদিন আগে করেছেন, এটা নিয়ে এবার লালবাজারে অভিযোগ জমা পড়ল। অভিরূপা শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমার প্রতিনিধি। অভিরূপা, একটু বিস্তারিত জানাও। এমনিতে আমাদের সঙ্গে এখন স্টুডিওতে অনলাইনে রিঙ্কি চ্যাটার্জি সিং রয়েছেন, যিনি শিলিগুড়ি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি লালবাজারে কি প্রেক্ষিতে অভিযোগ জমা পড়লো, কারা করলেন, বিস্তারিত জানাও অভিরূপা। অখিল ভারত হিন্দু মহাসভা স্টেট প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী তিনি লালবাজারে একটি লিখিত অভিযোগ জমা করেছেন। তার মধ্যে লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকেও এই অভিযোগ দেওয়া হয়েছে। মূলত দিন আগে আমরা দেখেছি ধর্মতলার ওয়াই চ্যানেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রতিবাদ কর্মসূচি ছিল এবং সেখানে তিনি ভিন দেশে এই খুনের বিষয় নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন এবং সেই মন্তব্যের জেরেই শিলিগুড়িতে একটি অভিযোগ দায়ের হয় এবং তারপর এবার কলকাতাতেও অখিল ভারত হিন্দু মহাসভার স্টেট প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী তিনি এই অভিযোগ দায়ের করেছেন। কেন? তার কারণ হচ্ছে তিনি যে মন্তব্য করেছেন তাতে ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপরে একটা সমস্যা তৈরি হতে পারে বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজনদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে এবং সেটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করা বা উস্কানি দেওয়ার মতো বিষয় হতে পারে এবং দেশদ্রোহিতা অর্থাৎ তিনি যে মন্তব্য কথা বলেছেন তার জেরে ভারতকে তিনি রিপ্রেজেন্ট করেছেন এবং ভারত বিরোধী কথা তিনি বলেছেন। ফলে এই পরিপ্রেক্ষিতেই একটি অভিযোগ দেয় লালবাজার সাইবার ক্রাইম এবং সেখানে এফআইআর রেজিস্টার করে গোটা বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। দেবাশিস, ধন্যবাদ অভিরূপা। আমি আবারও আলোচনায় ফিরে আসলাম। আমাদের সঙ্গে রিঙ্কি সিং চৌধুরী রয়েছেন, রিঙ্কু চ্যাটার্জি সিং রয়েছেন। আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে আজকেই কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভা নামক একটি সংগঠন, তারা লালবাজারে অভিযোগ দায়ের করেছে কিছুক্ষণ আগে। আমাদের প্রতিনিধি আমাদেরকে বিস্তারিত বলছিলেন। আপনার কি মনে হয় এরপরে আপনার করা মামলা এবং কলকাতায় লালবাজারে করা যে অভিযোগ, এই দুটো একই সঙ্গে বিচার্য হবে? দেখুন, অভিযোগ সব জায়গায় হতে পারে, তা নিয়ে ম্যাটার করে না। মেন ম্যাটার করে যে অভিযোগ আমি করেছি প্রথম দিন। আমি স্পেসিফিক্যালি আইনজীবী হিসাবে আমি আইনের ধারাগুলো জানি। উনি ভারতের সার্বভৌমত্ব ইন্টারগ্রিটি নিয়ে যেই অন্যায় করেছে, যেই আইন অমান্য অন্যায় করেছে, বিএনএসের যেসব ধারাগুলি আমি লাগিয়েছি, হয়তো হিন্দু সভার যেই মহাসচিব যিনি এফআইআরটা করেছে হয়তো আমার মতন করেনি, কারণ আমি জানি আইনের দৃষ্টিতে উনি কোন কোন অপরাধ করেছে। আমি আরও সবাইকে বলবো তারাও এফআইআর করুন, কিন্তু আমি আমার দিক থেকে বলতে পারি আমি এই এফআইআরকে নিয়ে হাইকোর্টে যাব। আর মমতা ব্যানার্জি যে আমাদের আপনাকে আমি একটা জায়গায় একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে অখিল ভারত হিন্দু মহাসভা, তারা কিন্তু করেছেন একটা জায়গার ভিত্তিতে যে বাংলাদেশে বসবাসকারী, ঠিক আপনি যেটা উল্লেখ করছিলেন, যে সংখ্যালঘু হিন্দু বা অমুসলিম সম্প্রদায়ের মানুষ যাদের ভারতের সঙ্গে হয়তো বা দূর দূরান্তে কোনো সংযোগ রয়েছেন, তারা বিপদের মধ্যে পড়তে পারেন, এটা মাথায় রেখে। আমি করেছি পুরো সব কিছু নিয়ে, কারণ আমি একজন আইনজীবী। আমার এফআইআর ড্রাফটিং আপনি দেখবেন, তাতে যেরকম সংখ্যালঘু প্রতিবেশী দেশের সংখ্যালঘু ভাই বোনদের উল্লেখ আছে, তার সাথে আমাদের যে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার যে কনফিডেন্সিয়াল অ্যাক্ট আছে সেটা উল্লেখ আছে। ভারতের সার্বভৌমত্ব, ভারতের ইন্টারগ্রিটি, ভারতের শান্তি, প্রতিবেশী দেশের সাথে শান্তি শৃঙ্খলা রক্ষার যে আমরা যে দায়বদ্ধ, সেটারও একটা উল্লেখ আছে। সব কিছু মিলিয়ে আমি এফআইআর করেছি। তার সাথে শুধু একটা স্পেসিফিক নির্দিষ্ট অভিযোগে না, মিলিয়ে মিশিয়ে করা আছে, যেটা রাষ্ট্রদ্রোহীর মধ্যে আপনাকে আরেকটা জায়গায় জিজ্ঞেস করব। তৃণমূলের যে প্রতিনিধি ভাই আমাদের সঙ্গে রয়েছেন দেবজিৎ বলছে যে এই বক্তব্যে সেরকম অপরাধের কিছু নেই, বরঞ্চ উনি বারবার করে বলছেন আমি দেশের স্বার্থে নাম বলতে নারাজ। আপনি শুনলেন দেবজিতের কথা, দেবজিৎকে কিছু বলবেন এই বিষয়ে? দেবজিৎ একটি বাচ্চা ছেলে, তার কোনো ম্যাচুরিটি নেই, তার ল সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তার দেশের সংবিধান পড়া নেই, তার বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে সে বাধ্য হয়ে এখানে বসছে, সে কোনো হোমওয়ার্ক করে আসেনি। সে সংবিধান, সার্বভৌমত্ব, ইন্টারগ্রিটি, এইসব শব্দগুলো সব মনে হয় নতুন করে জানছে। তাই
তিনি যেই দলের মুখপাত্র এখানে বসেছে সেই দলের যদি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী যদি কালকে খুনও করে আসে, উনি সেটাকেও জাজমেন্টাল হয়ে দেখবেন না, সেটাকেও জাস্টিফাইড হয়ে উনি দেখবেন। তাই এই বাচ্চা ছেলেটির ইনম্যাচুরিটিকে আমি পাত্তা দেব না। আমি আপনাকে আইনের পরিভাষা বলছি যে যেই লাইনের না, তবুও একটু হোমওয়ার্ক করলে তাও জানতে পারতো যে যেই সেকশনগুলো লেগেছে, যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রককে উনি বিশ্বের দরবারে অপমানিত করেছেন, কোশ্চেন মুখে এনেছেন, ভারতবর্ষের সার্বভৌমত্ব, সিকিউরিটি আর শান্তিপ্রিয় দেশকে, দেশের ইমেজকে বিশ্বের দরবারে যেভাবে মেলাইন করেছেন, সাথে অমিত শাহজির নাম নিয়ে বিশ্বের দরবারে উনি দেখিয়েছেন ভারত প্রতিবেশী দেশগুলোকে উত্তক্ত করে, ভারত প্রতিবেশী দেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডকে নিজেদের দেশে এনে চালিয়ে ওই দেশের নামে চালিয়েছে। শুধু তাই না, অমিত শাহজি আমি আবারও আপনাকে সঙ্গে রেখে একটু দেবজিতের কাছে আসি। দেবজিৎ, এই বক্তব্যে কি করবে? তুমি এনাফ ইম্যাচিওর এবং এখনো পর্যন্ত তোমার আইনের ধারা সম্পর্কে অবগতি নেই, অথবা কোনো একটা জায়গায় মমতা ব্যানার্জির প্রতি তোমার একটা অন্ধত্ব কাজ করছে, তাই তুমি একে জাস্টিফাই করার চেষ্টা করছো না, তুমি বরঞ্চ আবেগে ভেসে যাচ্ছ, উনি যেটা বলছেন। এখনো বলছি, মানুষের তো চামড়ার মুখ, মানুষ যা ইচ্ছা যা খুশি বলতে পারে, তাতে তৃণমূল কংগ্রেসের বা আমাদের সর্বোপরি নেত্রী বা জনগণের যাদের দ্বারা আমরা আছি তাদের কিছু এসে যায় না। এগুলো আর কোথায় আছো? আমি তো, তুমি জনগণের দ্বারা কোথায় আছো? আমরা পথে আছি, রাস্তায় আছি, মানুষের মনে আছি, মানুষের দরবারে আছি। মানে কিন্তু 4 তারিখের আগে মানুষের মনে ছিল না বলেই ওই ফলাফলটা হয়েছে। আমরা তো মানুষের মনেই ছিলাম, এটা তো বললাম তো, ভোট চুরি করা হয়েছে, যেরকম বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ, তার বাংলাতেও সেম জিনিস করা হয়েছে, ভোট চুরি। সবাই জানে, বাচ্চা থেকে শুরু করে একটা বয়স্ক প্রবীণ নাগরিক, তারাও জানে যে ভোট চুরি করা হয়েছে। এর সঙ্গে কি আপনি অসহমত করতে পারবেন? আমি বলছি যে তোমাদের এত ক্ষমতা রয়েছে, এত বড় একটা দল, এত স্ট্রেচারাল ডেভেলপমেন্ট তোমাদের অনেক, তোমরা এই ভোট চুরিটাকে একদম মানে বাধ্য বালকের মতো মেনে নিলে। আমার তো মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় মানার পাত্রী নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে গিয়ে যদি কাজ না হয়, আচ্ছা কেস চলছে, সুপ্রিম কোর্টে গিয়ে যদি কাজ না হয় ইন্টারন্যাশনাল জাস্টিসের কাছে যাবে, উনি কেস করবেন। আর যে ভয়াবহ কথা বলছো, মানে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবে। আর দিদিভাই যে কথাটা বললো যে সবাইকে নিয়ে যাবে, আমাকে ছোটবেলায় আমার মা একটা কথা বলতো যে ঠিক বা যে সৎ সে একাই যথেষ্ট, সে একাই যথেষ্ট, তার কাউকে 10 জনকে লাগে না। আর দিদিভাই কি বলছে, সবাইকে নিয়ে আমরা কেস করব, এফআইআর করব, তা সবাইকে কেন লাগছে? যদি সত্যই হন আপনি বা বিজেপি যদি সত্যই হয়, নেতা নেত্রী যদি সত্যই হয় বিজেপির, তাহলে আপনার একাই যথেষ্ট, আপনাদের 10 জনকে লাগে না। আর বিজেপি বলে না, আমার কথা হচ্ছে দেশের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা বিজেপি, কংগ্রেস, সিপিএম বলে বিষয় নয়, আর দেশের স্বার্থকে এই বক্তব্যে লঙ্ঘিত হচ্ছে। আর আপনি বললেন না এইমাত্র লালবাজারে কারা যেন গেছে কেস, অখিল ভারত হিন্দু মহাসভা, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে, যে নেই কাজ তো খইবাজ বলে না, ওই হয়েছে তাদের দশা। আর দাদাভাই যে কথাটা বললো না যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের অভ্যন্তরে থেকে, দেশের ভেতরে থেকে দেশদ্রোহী কাজ করেছে বা আতঙ্কবাদী বা টেররিস্টদের সাহায্য করেছে, তাহলে কি করে পুলওয়ামা, পেহেলগাম অ্যাটাক হলো? এখানেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, নাকি আপনাদেরই কোনো ত্রুটি আছে? আপনাদেরই কোনো হোম মিনিস্টার বলুন বা প্রধানমন্ত্রী? না, আরেকটা ভয়াবহ অভিযোগ করেছেন উনি, সেটা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেওয়ার চেষ্টা। আমরা মালদা, মুর্শিদাবাদ একাধিক জায়গায় দেখেছি বাংলাদেশে বিভিন্ন ঘোষিত জঙ্গি সংগঠন যেগুলো ওখানে অবৈধ অনেকগুলো, সেগুলোও কিন্তু এখানে তাদের সদস্যদেরকে পাওয়া গিয়েছে। আমার পরিষ্কার মনে আছে যে এই বাংলার মাটি থেকে ওসমান নাম শুনেছো তুমি বাবু? আসাম এসটিএফ গ্রেফতার করে। দাদা বলেন তো, দীপঙ্কর দা, আপনি ওসমান হাদির নাম শুনেছেন? আমি ওসমান হাদির সম্পর্কে বিস্তারিত আপনার মুখ থেকে শুনতে, আমি বিস্তারিত ক্লাস নেব, তোমার তো এখানে ক্লাসে নাম শুনেছেন? না, বলুন। পাকিস্তানের যে জঙ্গি, সে এখানে ওসমান হাদি কলকাতা ধরা পড়েছিল তো পাক স্যার কাছে। এই ক্লাসটা শেষ হলে আপনি বসবেন, আমি এখানে বসে আধা ঘন্টা ধরে আপনাকে একটু জানিয়ে দিয়ে যাবো। আর আপনি যেখানে কেবল শুরু করেছেন না, পা দিয়েছেন না, আমরা ওখান থেকে পড়ে না এখানে এসেছি। না দীপঙ্কর, এই ব্যাপারটা হচ্ছে তা না, ব্যাপারটা তা না, তুমি ছোট বলে তোমাকে সম্মান জানিয়ে বলছি, বয়সটা তোমার ছোট হতে পারে, কিন্তু তুমি এখানে বসেছো, তোমার একটা দলের মুখপাত্র, আমি সেই জন্য বলছি তোমার এই বলার দক্ষতাটাকে আমি সম্মান জানাই, যে তুমি আগামী দিন আরো বড় হও। নিশ্চয়ই, এটা নিয়ে কোনো কথা এই তুমি জানো না, তাহলে তুমি জানতেই পারবে না তো যে এদেরকে এখানে ধরেছিল, তুমি জানো না। বাংলাদেশ সেই হিসাবে বলতে গেলে তো ভারতবর্ষের নানান রাজ্য থেকে শুনবে না তো, বলুন না, ও বলছে যে নানা রাজ্য থেকে তো অপরাধীদের ধরা, পশ্চিমবঙ্গকে আলাদা করে টার্গেট কেন? কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে, আরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, আরে অন্য রাজ্যে টেররিস্ট পাওয়া যায় না? কতবারের এমপি বলো তো?
হ্যাঁ কতবারের এমপি? 6 বারের এমপি। কবারে ছিল? কবার হেরেছে এমপি দাঁড়িয়ে? কবার হেরেছে? আরে জানো? এগুলো প্রশ্ন উত্তর না করে জানো এখন- না, শোনো, এগুলো মমতা প্রশ্ন ব্যানার্জি এখানে 6 বারের এমপি শুধু নয়, হ্যাঁ। 3 বারের মুখ্যমন্ত্রী শুধু নয়, তিনি পশ্চিমবাংলার রাজনীতির একটা মেরুকরণের জায়গায়। সেই রাজনীতিবিদ দাঁড়িয়ে যখন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করে যখন তিনি বলেন, তখন বুঝতে হবে সেটা ভারত বিরোধিতাই। রাজনীতিতে হেরে ভাইপোকে মুখ্যমন্ত্রী না করতে পেরে ভাইপোর যাতে মার খেয়ে প্রতিদিন আজকে দলটাকে শেষ করেছে, বাংলার যুব সমাজকে শেষ করেছে। তুমি যে আজকে পড়াশোনা করছো না, আজকে বিজেপি সরকার যে পরীক্ষা দিতে পারবে বিনা পয়সায় ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবে। আর প্রতি বছর ফর্ম ফিল আপ করতে হতো টাকা দিয়ে, তারা পরীক্ষা দিতে পারতো না। সেই টাকাটা মমতা ব্যানার্জির ঘরে যেত। তাই নিটের জন্য ছাত্রছাত্রীরা সুইসাইড করছে। আচ্ছা, আবার ওই পুরনো চর্বণে শিক্ষা ব্যবস্থা বিজেপির এমন শিক্ষা ব্যবস্থা, তাই জন্য নিটের জন্য ছাত্রছাত্রীরা সুইসাইড করছে। নিটের জন্য ছাত্রছাত্রীরা সুইসাইড করছে। 83 বার, 83 বার, কেন নির্বাচন বন্ধ? শোনো না, 83 বার কেন ছাত্র থাকা সত্ত্বেও ছাত্র নির্বাচন 14 বছর কেন বন্ধ? কিভাবে পরীক্ষা আরে এর সঙ্গে- শোনো এর না সঙ্গে রে, এই টপিকের 14 বছর ছাত্র নির্বাচন হ্যাঁ, বন্ধ এ- রেখে এ- তোমার এটা- মতো এটা- এটা বাস্তব। আগে এটার উত্তর দিন। যদি এতই শিক্ষা এটা ব্যবস্থা বাস্তব। ভালো হয়, আমি এবারে বাংলার জনগণের কাছে জিজ্ঞেস করছি, যদি এতই বিজেপির শিক্ষা ব্যবস্থা বা পুরো সেন্ট্রালের মূর্খমন্ত্রী শিক্ষা ব্যবস্থা করে ভালো হয়, দিয়েছেন। আচ্ছা, একটু দুজনে একটু। শিক্ষামন্ত্রী থাকা সত্ত্বেও আচ্ছা, একটা বিরতি নিয়ে নিই, তাহলে কেন একটা বিরতি নিন। দিতে পারবে না? বিরতির পর ফিরে এসে শক্তিমত্র বলবেন। আপনাদের সামনে এই আলোচনা নিয়ে আমরা থাকবো, সঙ্গে থাকুন। আগের পর্বে শক্তিদা পরিষ্কারভাবে স্বীকার করে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াই চ্যানেলে বলা বক্তব্যের তিনি সম্পূর্ণ বিরোধিতা করছেন। আমার শক্তিদার কাছে এটাই জিজ্ঞাসা করার যে একের পর এক কিন্তু এফআইআর পড়ছে বা অভিযোগ হচ্ছে বা জিডি হচ্ছে বা হোয়াট এভার ইট ইজ, অভিযোগ জমা পড়ছে এই বক্তব্য নিয়ে। আগামী দিনে এই বক্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বিপাকে পড়তে পারেন। এমনিতেই তো চারিদিক থেকে সমস্যা যেন গ্রাস হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জন্মটা যে আমাদের জাতীয় কংগ্রেসের থেকে, জাতীয় কংগ্রেসের বুক থেকে যা রাজনৈতিক জন্ম, সেই কংগ্রেসটাকে পশ্চিমবাংলায় শেষ করে তিনি আজকে এই 15 বছর শাসন করবার পর তিনি ওয়াই চ্যানেলে বসে যে ধরনের মন্তব্য করছেন, ছোট ভাই জানে না যে সুমোটো এফআইআরও হয়, সুমোটো এফআইআর হয়, কোনো ইন্ডিভিজুয়ালকে এফআইআর করতে হয় না, সুমোটো এফআইআর হয়। এবং বিএনএসে যে ধারায় তার বক্তব্যটা তো রেকর্ড করা আছে, সেই ধারায় যদি মানে মহামান্য আদালত মনে করে তার জন্যে তাকে সর্বোচ্চ পানিশমেন্ট পেতে হবে। কারণ এটা কি দেশ বিরোধিতার? অবশ্যই, কারণ দেশের সার্বভৌমিকতা, দেশের জাতীয় সংহতি, ন্যাশনাল ইন্টিগ্রিটি, এটা কনস্টিটিউশনকে টাচ করে। আমি চিফ মিনিস্টার হয়েছি 3 বারে, আমি রেলের মন্ত্রী ছিলাম, আমি দপ্তরবিহীন কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে উনি যদি বলেন অমিত শাহর প্রচুর দোষ আছে, আমরা অমিত শাহর বিরোধিতা করি, কিন্তু কথা হচ্ছে সেটা অমিত শাহ হতে পারে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর হয়। কিন্তু দেশের অভ্যন্তরীণ স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যাপার, দেশের অভ্যন্তরীণ ব্যাপার আমি পাবলিক ডোমিনে বলে আমার প্রতিবেশী রাষ্ট্রে একটা হিংসার আগুন জ্বালিয়ে দেব, এর জন্য ওনাকে গ্রেপ্তার, যে কোনো আরও উনি বিপাকে পড়বে। বলে না বিনাশকালে বুদ্ধিনাশ, একটার পর একটা উনি মন্তব্য করছেন। আজকে গান্ধারীর মতো চোখে বেঁধে তিনি ভাইপোকে যে কোনো দিন মাঠে রাজনীতি করলো না, হেলিকপ্টার থেকে নেমে রাজনীতি করলো, তাকে উনি মুখ্যমন্ত্রী করবেন। একটার পর একটা বিভিন্ন জায়গায় কাউন্সিলর। আচ্ছা, আমি একেবারে শেষে রিঙ্কি দেবীর থেকে আমি জাস্ট জানতে চাইবো, আপনি রিঙ্কি দেবী, এই যে এই সাইবার ক্রাইমে আপনি জিডি করেছেন, পরবর্তীকালে একটা এফআইআর কনভার্সন হবে, আপনার এর পরে এই বিষয়টা নিয়ে আর আগামী ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? আপনি কি কোর্টে মুভ, যদিও একটু আগে বললেন আমি হাইকোর্টে মুভ করব, এরকম কোনো ভাবনা চিন্তার কনস্ট্রাকটিভ ওয়েতে আপনি এগোচ্ছেন? আমি আমার এই অভিযোগপত্র 1 কপি সিপিকে দিয়েছি, 1 কপি এসপিকে দিচ্ছি। আমি কালকে কালীঘাট থানার ওসিকে ট্যাগ করেছি, ডিজিপিকেও ট্যাগ করেছি। আমার নেক্সট মুভ হবে হাইকোর্টে গিয়ে যে এনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট কেন করা হচ্ছে না তার জবাব দেবে, কজ অফ অ্যাকশন কেন হচ্ছে না তার জবাব
পুলিশ ডিপার্টমেন্টকে দিতে হবে, আমাদের সাইবার ব্রাঞ্চকে দিতে হবে। আমি ওনাকে অ্যারেস্ট করাবো, এটাই আমার একমাত্রই উদ্দেশ্য, ওনাকে ফ্রিডম অফ স্পিচের বাউন্ডারি বোঝানো, আর দেশের রাষ্ট্র সর্বোপরি সেটাকে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, তত অবধি আমি কোর্টে আইন আদালত সবকিছু এক করে ছাড়বো। বেশ, আপনি বলছেন ফ্রিডম অফ As a আইনজীবী, as a ভারতবাসী। হচ্ছে হ্যাঁ, মানে ভারতীয় হিসাবে তার কি গণ্ডি থাকা উচিত সেটা আপনারা বোঝাবেন। দেখা যাক আগামী দিনে আর কোনো অভিযোগ এইভাবে জমা পড়ে কিনা, যেভাবে অলরেডি দুটো অভিযোগ জমা পড়েছে। রিঙ্কি দেবী, আপনি অবশ্যই একদম। প্রথম, এবং তারপর এই অভিযোগ। একটা ধারা আছে সংবিধান, হ্যাঁ, এখানে নিশ্চয়ই। বলা আছে উনি যা ইচ্ছা দেশ বিরোধী যাও, বলতে পারে, হ্যাঁ। যাতে অন্য দেশের কিন্তু সাথে আবার সম্পর্ক অন্যদিকে যে বলা যায় ফ্রিডম না। অফ স্পিচ আরে কি কি মৌলিক বলা অধিকার যায় দেওয়া হয়েছে, তার সেটা দেওয়া এখতিয়ারটাকে বোঝানো দরকার। আমি অনেক ধন্যবাদ না, না, জানাবো বাড়ি রিঙ্কু দেবীকে, সেটাকে লঙ্ঘন সঙ্গে করে শক্তিদা, সাজাবে তো, দীপঙ্কর দে এটা এবং মনে হয় দেবজিৎ অত্যন্ত বয়কনিষ্ঠ। দেবজিৎকেও ধন্যবাদ জানাবো। আগামী দিনেও দেবজিৎকে আমরা চাইবো, কারণ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করার মতো মানুষের অভাবে কেন তৃণমূলীরা বলতে চাইছেন না আমি জানি না, তাদের এই ভগ্নদশাতেও তো রুখে দাঁড়ানোর মতো খড়কুটো প্রয়োজন, সেটা কোথায়? আমার প্রশ্ন সেখানে। তো যাই হোক, এই পরিস্থিতিতে আইনের পথে চলবে, আমরা সেই বক্তব্য রেখেই আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব। কিন্তু যাই করি না কেন, দেশ সবার আগে। দেশের সিকিউরিটি যদি কোথাও ব্লিচ হয়, অবশ্যই তার এগেনস্টে আমরা সবাই একসঙ্গে থাকবো। আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।